একটা জিনিস মনে রাখো যে এ বি ইজ গ্রেটার দেন এ প্রাইম আর হলো বি প্রাইম। একটু বুঝছো, কিন্তু আমি আবারও বলতেছি, এই পরিপূর্ণ কলমটা হলো তোমার জ্যামিতিক দৈর্ঘ্য। এই পরিপূর্ণ কলমটা হলো জ্যামিতিক দৈর্ঘ্য। এই পরিপূর্ণ কলমের ভিতরে সাধারণত চুম্বকের যে ধর্ম আছে এটা থাকবে না, কিছুটা অংশের ভিতরে তোমার মানে চুম্বক ধর্মটা মিসিং হবে। তাহলে কতটুকু আমরা পাবো? এই যে ভিতরের টুকুর মধ্যে আমরা চুম্বক দৈর্ঘ্য পাবো, এই বাইরের টুকুর মধ্যে আমরা চুম্বক দৈর্ঘ্য পাবো না। যতটুকুর মধ্যে আমরা চুম্বক দৈর্ঘ্য পাবো ততটুকুকে আমরা বলবো চুম্বকীয় দৈর্ঘ্য, আর পুরাটাকে আমরা বলবো জ্যামিতিক দৈর্ঘ্য। এখন এই দুইটা রেশিও আছে, এ বি বাই এ প্রাইম বি প্রাইম, কত বলতে পারবা? কত জানো? এটা হলো 1/0.85, অথবা এটাকে এইভাবে বলতে পারো এ প্রাইম বি প্রাইম বাই এ বি ইজ ইকুয়াল টু 0.85/1। তার মানে তোমার চৌম্বক দৈর্ঘ্যটা ছোট হবে আর জ্যামিতিক দৈর্ঘ্যটা বড় হবে। যদি জ্যামিতিক দৈর্ঘ্য 1 হয়, চুম্বক দৈর্ঘ্য হবে 0.5 মিটার। দ্যাট মিনস জ্যামিতিক দৈর্ঘ্য বড়, চুম্বক দৈর্ঘ্য ছোট। আমি আবারও বলতেছি, ধরো তোমার পুরা বডিটাই হইতেছে একটা জ্যামিতিক দৈর্ঘ্য, এখন তোমার পুরা বডিটা চুম্বক দৈর্ঘ্য হিসেবে কাজ করবে না, যতটুকুর মধ্যে চুম্বক প্রপার্টি আছে ততটুকুই হলো তোমার চুম্বক দৈর্ঘ্য। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে এই হলো আমাদের চুম্বকের প্রপার্টি। এখন এই চুম্বক দৈর্ঘ্য থেকে কিছু রশ্মি বের হয়, যেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক রে অথবা চুম্বকীয় রশ্মি। এটা সাধারণত বের হয় তোমার দক্ষিণ থেকে উত্তর দিকে। দ্যাট মিন্স দক্ষিণ থেকে বের হবে, উত্তর দিকে এসে শেষ হবে। আচ্ছা, এগুলো সামনে বলবো, এই জাস্ট একটু তোমার চুম্বক সম্পর্কে একটু বেসিক ধারণা কথা বললাম। তাহলে দেখো, আমি একটু আবার রিপিট করতেছি, কোনো একটা বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বক ক্ষেত্রকে আমরা সাধারণত বি দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, তাহলে আই গেল, বি গেল। চুম্বক বলের জন্য আমাদের সূত্র, সর্বপ্রথম থিওরি যিনি দিয়েছিলেন তিনি হলো ল্যাপলাস, আর সূত্রটাকে প্রমাণ করতেন হলো বায়ো সেভার্ট। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু দেখি। তাহলে ল্যাপলাস ও বায়ো সেভার্টের সূত্র, বায়ো সেভার্টের সূত্র। এই একটু মিউট করে রাখো, যখন তোমার সমস্যা হবে তখন বের করো। হ্যাঁ, তোমার এখানে গুদুর গাদুর করতেছে। দেখো তাহলে, যখন কথা বলার দরকার হবে বইলো, কোনো সমস্যা নাই, আমিও বলতে বলবো। দেখো, ল্যাপলাস আর বায়ো সেভার্টের সূত্র থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা মূলত ওই চুম্বক ক্ষেত্রের মান যেটা নির্ণয় করা লাগে ওইটা আমরা পাবো। একটু খেয়াল করো এখানে। ধরো এই যেটা হলো একটা পরিবাহী আমরা আঁকাইলাম। এখন এই পরিবাহী থেকে আমরা জানি দুই পাশেই সাধারণত আমাদের কি আছে? চুম্বক ক্ষেত্র আছে। তাহলে ধরো এই পয়েন্টে আমি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে এই তার থেকে এতটুকু দৈর্ঘ্য হইতেছে আমাদের আর, মানে দূরত্ব হইতেছে আমাদের আর। ওকে, এতটুকু বুঝো কিন্তু। হ্যাঁ, এর ভিতর দিয়ে যেই তড়িৎ প্রবাহিত যাচ্ছে সেটা হলো আমাদের আই। এখন এই যে যতটুকু দৈর্ঘ্যের মধ্যে আমরা হিসাবটা করতেছি ততটুকু দৈর্ঘ্য হলো আমাদের ডিএল। আর এই যে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো। আচ্ছা বলবো, একটু ওয়েট করে বলবো। দেখো আমি বলতেছি, একটু খেয়াল করো, আগে তো নির্ণয় করতে হবে। সবই বলবো, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, টেনশন করো না। তাহলে ডিএল আর এই মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তোমার যেই চুম্বক ক্ষেত্রের মানটা পাবা সেটা হলো ডিবি ইজ প্রপোর্শনাল টু যে আই দিছ সেই আয়ের সমানুপাতিক। ডিবি ইজ প্রপোর্শনাল টু যেই পরিমাণ দৈর্ঘ্য নিছ সেই দৈর্ঘ্যের সমানুপাতিক। তারপর 3 নম্বরে হচ্ছে ডিবি ইজ প্রপোর্শনাল টু যেই কোণটা নিছ সেই কোণের সাইনের সমানুপাতিক। আর 3 নাম্বার হলো যেই দূরত্ব নিছ, ধরো এই পি বিন্দুতে নির্ণয় করবা, তাহলে পি বিন্দুতে যেই দূরত্ব নিছ সেটা হলো আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এক কথায় তুমি যদি লেখো, যেটা আসবে সেটা হলো বি ইজ ইকুয়াল টু, মানে একদম পরিপূর্ণভাবে যদি লেখো তাহলে, মানে বি ইজ প্রপোর্শনাল টু, উপরে আসবে কি আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই, নিচে আসবে কি দেখো আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু কে ইন্টু উপরে আই ডিএল সাইন থিটা। দেখো তুমি যেটা বলতো সেটা এখনই আসবে। আর নিচে হলো আমাদের আর স্কোয়ার, এখানে এই কে এর পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুবক বসানো হয় যেটা হলো মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এখান থেকে তাহলে কিভাবে আসবে একটু খেয়াল করো। আচ্ছা, এই মিউ নটের মানটা একটু জানে রাখো। মিউ নটের মান আছে কিন্তু 4 পাই ইন্টু 10⁻⁻⁷। এটা হলো তোমার টেসলা
মিটার এ ইনভার্স ওয়ান। আচ্ছা এই একগুলো একটু পরে বলতেছি, একটু খেয়াল করো তাহলে এখান থেকে যেই ধরনের কোশ্চেন আসবে সেটা একটু বলি। প্রথমে বলবে কার সমানুপাতিক কার ব্যস্তানুপাতিক, তাহলে সমানুপাতিক তিনটা, একটা হলো আয়ের সমানুপাতিক, আরেকটা হলো তোমার ওই যে যেই ক্ষুদ্র অংশ নিছি সেই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক, আর মধ্যবর্তী কোণের সমানুপাতিক। এখানে কোণটা কিন্তু একটু মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহের দিকের সাথে কোণ। আমি কিন্তু এই পাশে কোণ নিতে পারবো না, চাইলেও কিন্তু আমি এই পাশে কোণ নিতে পারবো না, কারণ তড়িৎ প্রবাহটা তো উপরের দিকে, দ্যাট মিন্স এই দিকে আমার কলম যেদিকে যাচ্ছে সেই দিকে। তাহলে কোণটা কিন্তু নিচে নিতে পারবা না, কোণটা হলো উপরের দিকে, ঠিক আছে? তাহলে সাইন থিটা ডিএল আয়ের সমানুপাতিক, আর ব্যস্ত অনুপাতিক হচ্ছে দূরত্বের। আমরা জানি সাধারণত আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক না কেন সবগুলোই হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক হয়, এবং এখানে বর্গের ব্যস্তানুপাতিক। এখন যদি কোশ্চেন আসে যে আমাদের দূরত্ব যদি 4 গুণ করা হয়, তাহলে আমাদের যে ইটা আছে, মানে এই চুম্বকীয় যেই বলটা আছে বা এই আবেশের যেই মানটা আছে সেই আবেশের মান বা চুম্বক চুম্বক ক্ষেত্রের মান এটা কত গুণ হবে বলো তো? যদি আমি আরটাকে 4 গুণ করি, 16 গুণ কমে যাবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু জানতে হবে, হ্যাঁ। এখন আসো আমরা যেটা বলতেছিলাম যে এই চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্র নিয়ে কিন্তু অনেক কথা আছে, দিক আছে, এর ব্যবহার আছে, সবকিছুই আছে। তার আগে একটু খেয়াল করে এই চুম্বক ক্ষেত্র আসলে মানে আমরা এখানে কি কি শর্ত অ্যাপ্লাই করতে পারি। দেখো এই যে আমাদের কিন্তু সাইন থিটার মধ্যে একটা অনেক শর্ত আছে। যেমন আমরা যদি এখানে বলি একটু যে আমাদের চুম্বক ক্ষেত্র প্রথমে যেই মানটা আসছে সেটা হলো, এই যে আমরা যেটা পাইছি সেটা হলো তোমার আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এখানে সাইন থিটার কিন্তু একটা বিষয় আছে। আমরা যদি সাইন থিটাকে নিয়ে একটু চিন্তা করি, দেখো একটু খেয়াল করো, যখন থিটার মান 0 হবে তখন কি হবে, যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে বলো তো? কি হবে? কখন ওয়ান? 90-তে ওয়ান হবে তাই তো বলতেছো? হ্যাঁ, গুড। তাহলে সাইন 90 ডিগ্রি মান ক্ষেত্রে যখন ওয়ান হবে তখন কি সর্বোচ্চ না সর্বনিম্ন? হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি মান যখন, তখন হইতেছে ম্যাক, আর এটা হইতেছে তোমার জিরো, তাই না? তাহলে কোণ যদি একই সাথে থাকে তাহলে কিন্তু সেটা জিরো হবে, এই হলো মূল বিষয়। এখন আসো আমাদের যেটা জানতে হবে সেটা হলো সূত্রের প্রমাণের দরকার নাই, আরেকটা আমাদের সূত্র আছে যেটা, সেটা হলো বল যদি এফ হয়, তড়িৎ ক্ষেত্র যদি বি হয়। দেখো, তড়িৎ ক্ষেত্র হলো বি, তারপর হলো একটা গতিশীল চার্জের ব্যাগ। মনে রাখো কিন্তু এটা কিন্তু শুধুমাত্র গতিশীল চার্জের জন্য প্রযোজ্য। এই জন্যই কিন্তু একটা কোশ্চেন এখানে আসতে পারে যে তড়িৎ ক্ষেত্র কোন তড়িৎ ক্ষেত্রে প্রযোজ্য, স্থির তড়িৎ নাকি চল তড়িৎ? অবশ্যই চল তড়িৎ। স্থির তড়িতের ক্ষেত্রে কিন্তু এই চুম্বকীয় প্রপার্টি বা এই চুম্বক ধর্ম কিন্তু আসবে না। তাহলে গতিশীল বা ব্যাগ যেটা, এটা হলো ভি। আর গতিশীল চার্জ যদি কিউ হয় তাহলে তোমার এখানে যে সম্পর্কটা আছে সেটা হলো এফ ইজ ইকুয়াল টু বি ভি কিউ সাইন থিটা। ওকে, এখান থেকে মনে রাখতে পারো। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পাইতেছো, বি ইজ ইকুয়াল টু এফ বাই ভি কিউ সাইন থিটা। দেখো এখানে কিন্তু তুমি পাইতেছো এই যে এটা, রাইট? তাহলে দুইটা সূত্র কিন্তু তুমি পাইলা, ওইখান থেকে পাইলা একটা, এখান থেকে একটা পাইলা। এখন এই জায়গায় কিন্তু একটা বিষয় আছে, এই যে বি আর কিউ যেহেতু সাইন থিটা আছে, বলো তো এটা ক্রস গুণ না ডট গুণ? হুম। আচ্ছা উপরেরটাতে আসো, সমস্যা নাই, এই যে এটাতে খেয়াল করো। এফ ইজ ইকুয়াল টু মানে বি, আর হইতেছে বি এর সাথে আমি গুণ করলাম হইতেছে কিউ সাইন থিটা। এই যে এতটুকু এই ভি আর বি এর মধ্যে, এই ভি আর বি এর মধ্যে ক্রস গুণ না ডট গুণ বলো তো? আরো সোজা করে দিলাম, দেখো বি বি সাইন থিটা এর সাথে কিউ, আরো সোজা করে দিলাম। এখন বলো এটা কি সাইন ক্রস গুণ না ডট গুণ? হাই রে, কি কয়? এগুলাই পড়লা সারা জীবন? সাইন থিটা থাকলে ডট গুণ হয়? হ্যাঁ, স্কেলার থাকলে কি, স্কেলার কি সাইন কস? আরে এইগুলো ভুলে গেলে কেমনে হবে? তাহলে এটা কিন্তু ক্রস গুণ, তাই না? তাহলে কিউটার সামনে লিখে তুমি লিখতে পারো ভি ক্রস ভি, এটা কিন্তু তুমি লিখতে পারো, ঠিক আছে? খেয়াল করো কিন্তু প্রথমে বড় ভি পরে কিন্তু ছোট ভি, এমসিকিউর জন্য কিন্তু আসতে পারে যে নিচের কোনটি চুম্বক ক্ষেত্রের গাণিতিক সমীকরণ বা ভেক্টর সমীকরণ।
তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস ভি, তার মানে তোমার ভোল্টেজ ব্যাগ আর হইতেছে চুম্বক ক্ষেত্র এই দুইটা কিন্তু এখানে আমাদের ক্রস গুণাকারে থাকবে এবং তার দিক হবে ব্যাগ থেকে চুম্বক ক্ষেত্রের দিকে। ওকে, এই কথাটা একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে। এখন আসে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই এই যে ওই যে ফ্লেমিং এর যে নিয়মটা বললাম না, ওইটাই কিন্তু আসবে এখানে। আমাদের দিক মানে কি, আমি আমি যদি লিখি এ ক্রস বি, তাহলে এখানে তোমার এই দুইটা চুম্বক ক্ষেত্রের ডিরেকটন কি, এ এবং বি এর 90 ডিগ্রি কোণ লম্ব বরাবর না? এটাই তো এখানে, তার মানে বি থেকে বি এর দিকে, তার মানে বি এবং বি এর 90 ডিগ্রি বরাবর কিন্তু তোমার এই যে এফ এর দিকটা। এখন আসো যেটা আমরা বলতেছিলাম, এই যে এই ভি এর একক মানে হইতেছে এই চুম্বক ক্ষেত্রের একক, একজন বিজ্ঞানীর নাম অনুসারে নামটা কি জানো? কি বলো? হুম, বল। টেসলা, ঠিক আছে, টেসলা, টেসলার সাথে কিন্তু গাউসের সম্পর্ক আছে। টেসলা বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। এছাড়া আরো আছে, আর কয়েকটা আছে, এটা একটু জানতে হবে, সেটা হলো তোমার ওয়েবার, ওয়েবার পার মিটার ইনভার্স টু। আরো এই যে এখান থেকে বের করতে পারো, এই যে এফ, দেখো এফ নিচে আছে, বি নিচে আছে, কিউ, তাহলে এখান থেকেও বের করতে পারবা নিউটন, এ ইনভার্স ওয়ান, মিটার ইনভার্স ওয়ান। আরো অনেকগুলো একক আছে, একটু চাইলে দেখে নিতে পারো, তবে টেসলাটা মনে রাখতেই হবে, আর ওয়েবার পার মিটার ইনভার্স টু এটা মনে রাখতে হবে। এখন ওয়েবার পার মিটার ইনভার্স টু এটা কিভাবে আসে সেটা আমি দেখাবো, একটু ওয়েট করো। তাহলে প্রথম হইতেছে টেসলা, এর আরেকটা একক আছে সেটা হলো গস, যেটা আগে ব্যবহার করা হতো। এই গস আর টেসলার মধ্যে সম্পর্কটা হলো 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 গস। ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, মাস্ট এটা। বাকি দুইটাও এমসিকিউর জন্য মনে রাখতে পারো। তাহলে এই হলো আমাদের মূল কথা, বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন আসলে তুমি যেটা বলতেছো যে আমরা ওই যে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করবো, এটা একটু খেয়াল করো। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা একটু খেয়াল করো। তাহলে দিক নির্ণয়, দিক নির্ণয় বাম হস্ত দরকার হয় না, তারপরে বলবো সমস্যা নাই, একটু দেখো। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, এই নিয়মটা হইতেছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য। মনে রেখো কিন্তু, চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করার জন্য হইতেছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। আরেকটা আছে ক্রক স্ক্রু নিয়ম, এই ক্রক স্ক্রু নিয়মটা আগে চলতো, এখন সাধারণত দেখানো হয় না। তাহলে ডান হস্ত নিয়মটা একটু বুঝো। ডান হস্ত নিয়ম, বিষয়টা হইতেছে এরকম। দেখো একটু খেয়াল করো, আগে বিয়ের দিকটা বুঝো, তাহলে ফ্লেমিং এর নিয়ম এমনি বুঝবা, ঠিক আছে? ধরো এই যে এটা হলো একটা তার, ওকে, এটা হলো একটা তার। এই যে কলমটাই মনে করো একটা তার, আমি যদি এটাকে এইভাবে ধরে, আমি যদি এটাকে এইভাবে ধরে, তাহলে কি হইতেছে দেখো তো। এই এই এটা হলো তার, এই তারের ভিতর দিয়ে যাচ্ছে বিদ্যুৎ, বুঝাইতে পারছি? আমি এইভাবে ধরলাম বিদ্যুৎ প্রবাহের দিকে, আমি এই বৃদ্ধাঙ্গুলি রেখে এইভাবে ধরলাম। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি যেটা, এটা তো আয়ের দিক নির্দেশ করতেছে আর বি এর দিক নির্দেশ করবে, কারণ আই যেদিকে বি তো সেই দিকেই। আর বাকি যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো সাধারণত এই চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। দেখো তাহলে এইভাবে নির্দেশ করবে। এই যে কলমটা যদি একটা তার হয়, একে যদি আমি এইভাবে হাত দিয়ে জড়ায় ধরে, এই বৃদ্ধাঙ্গুলিটা তড়িৎ প্রবাহের দিকে যাবে, বৃদ্ধাঙ্গুলি যাবে তড়িৎ প্রবাহের দিকে, আর বাকি যে আঙ্গুলগুলো আছে এই যে মোটর দিয়ে আছে, এটাকে আমরা বলবো যে চুম্বক ক্ষেত্রের দিক। ক্লিয়ার? এখন আমাকে বলো, এই যে আমি যে ধরছি এইভাবে, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে আমাদের কিন্তু এই যে এইভাবে যাবে, আমি যদি ধরি তাহলে কিন্তু এইভাবে যাবে, তার মানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু যাবে, হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এটা ঘুরবে, এটাই হলো ম্যাক্সওয়েলের সূত্র। যখন তোমার বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, যখন নিচ থেকে উপরের দিকে কিন্তু যাবে, মানে নিচ থেকে যখন উপরের দিকে যাবে এবং যখন রাইট টু ইয়ে ঘুরবে। এখন আসো, এখানে দুইটা জিনিস বোঝানো হয়, ইনের জন্য বোঝানো হয় ক্রস, আর আউটের জন্য বোঝানো হয়ে যেতেছে ডট। বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এইভাবে ধরে, তার মানে এই যে হাতের আঙ্গুলগুলা দেখো, এই যে হাতের আঙ্গুলগুলা ঢুকতেছে, তাহলে এটা হলো ক্রস। এই যে বের হবে এটা হলো ডট। বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে যেই দিক দিয়ে ঢুকবে সেটা হলো ক্রস, আর যেই দিক দিয়ে বের হবে সেটা হলো ডট। তাহলে এটাই হলো আমাদের চুম্বক ক্ষেত্র নির্ণয়ের নিয়ম, মানে দিক নির্ণয়ের নিয়ম। তার মানে কোনো একটা পরিবাহীকে তুমি ধরবা, তার বৃদ্ধাঙ্গুলি রেখে, প্রবাহের দিকে রেখে, মানে এটা যদি একটা কলম হয়, আমি আবার বলতেছি একটু খেয়াল করে, এটা যদি একটা কলম হয়, তাহলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, আমি এটাকে এইভাবে ধরবো ডান হাতে, কিন্তু এটা বাম হাত, তাহলে এটাকে আমি এইভাবে ধরবো। ধরলে এই বৃদ্ধাঙ্গুলটা থাকবে তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে আমাদের ব্যাগও সেদিকে। তাহলে বাকি যে আঙ্গুলগুলো আছে যেইভাবে পেঁচে আছে, সেটা হবে তার হইতেছে বিদ্যুৎ ক্ষেত্রের বা বি এর দিক। ক্লিয়ার? বুঝাইতে পারছি?
বুঝছেন স্যার? হ্যাঁ, বুঝে থাকলে ভালো কথা। এখন আসেন ওই ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা একটু পরে বলতেছি। একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। আসেন এরপর হইতেছে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো চুম্বক ফ্লাক্স। অনেক বড় চ্যাপ্টার কিন্তু, হ্যাঁ, তারপরে দেখি কতদূর শেষ করা যায়। চুম্বক ফ্লাক্স কিছুই না। দেখেন, চুম্বক ফ্লাক্সটা হলো আপনার কোনো একটা তল কল্পনা করবেন। কোনো একটা তল, ধরেন এই যে এটাই হলো একটা তল, হ্যাঁ, সেটা সমকোণে হতে পারে বা 180 ডিগ্রি কোণে হতে পারে, এটাই একটা তল। এই তলের মধ্য দিয়ে যতগুলো চুম্বক রেখা অতিক্রম করবে তাকে আমরা বলবো হচ্ছে চুম্বক ফ্লাক্স। মানে এর ভিতর দিয়ে যতগুলো চুম্বক রেখা অতিক্রম করবে, একটু আগে আমি বললাম চুম্বক রেখা কোন দিক থেকে কোন দিকে যাবে, দক্ষিণ থেকে উত্তর দিকে। দ্যাট মিনস সাউথ টু নর্থের দিকে কিন্তু যাবে, সাউথ থেকে বের হবে, নর্থে গিয়ে কিন্তু শেষ হবে। সোজা কথা, কোনো তলের মধ্য দিয়ে যেই আমাদের রেখাগুলো অতিক্রম করলো সেটাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স। এটাকে প্রকাশ করা হয় ফাই দ্বারা। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে এটাই হলো চুম্বক ফ্লাক্স। এখন আসেন এখানে কিন্তু আমাদের এই যে থিটার মানটা একটু জানতে হবে। তার মানে আমাদের যেই তলটা সেটা লম্বভাবে থাকলে কি হবে, আর হইতেছে 180 ডিগ্রি কোণ বা সমান্তরাল থাকলে কি হবে। বিষয়টা খুবই সিম্পল। দেখেন, আমার এই বাম হাত আমি লম্বভাবে দাঁড় করাই রাখছি, এই যে এটা হলো আমাদের চুম্বক রেখা। এইভাবে যদি যায় তাহলে দেখেন বিশাল একটা কিন্তু বাধা পার হইতে হইতেছে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, যদি এরকম শোয়ানো থাকে তাহলে কিন্তু 180 বা জিরো হইতেছে, তাহলে কিন্তু সহজেই সে চলে যাইতে পারবে, রাইট? হ্যাঁ, তাহলে এই বিষয়টা এখন আছেন। তাহলে যদি তো আপনার ওই যে থিটাটা থিটাটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি আপনার রেখাগুলা আর হইতেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই। দ্যাট মিনস এই ডিরেক্ট এর ভিতর দিয়ে চলে যাইতেছে, এটা হলো 0 ডিগ্রি। মানে এই রেখার সাথে এই তলের কোনো পার্থক্য নাই। দ্যাট মিনস আমার হাতটা এইভাবে শোয়ানো, সে এইভাবে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফাই এর মান কত হবে বলেন তো? ফাই ইজ ইকুয়াল টু কত হবে? এবি হবে না, কারণ cos 0 এর মান কত, 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাক্স, তাহলে যখন জিরো তখন কিন্তু ম্যাক্স। আগেরটার ক্ষেত্রে কখন ম্যাক্স পাইছি আমরা, ওই যে বি এর মানের ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে এখন আসেন, যদি জিরো মানে থিটা ইজ ইকুয়াল টু 90 হয়, তার মানে এই যে এরকম হয়, একদম খাড়াখাড়ি সামনে আছে, আমি এদিক দিয়ে পাস করতেছি, তাহলে এই মাঝখানে কোণটা হইতেছে 90 ডিগ্রি, তখন আমাদের ফাই কত হবে বলেন তো? জিরো হবে। দ্যাট মিনস এখানে কিন্তু মিনিমাম হবে। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখেন। এখন আসেন, যেটা আমাদের জানতে হবে সেটা হলো এর এককটা কি। এই যে চৌম্বক যে ফ্লাক্স আছে না, এই চৌম্বক ফ্লাক্সের এককটাই হইতেছে আমাদের ওয়েবার। এই ওয়েবার থেকেই কিন্তু ওই যে একটু আগে আমরা দেখলাম না, ওয়েবার মিটার ইনভার্স টু এককটা কিন্তু আসবে। তাহলে এই চুম্বক ফ্লাক্সের এককটা হইতেছে ওয়েবার। এর আরো একক আছে টেসলা মিটার স্কোয়ার। কিভাবে আসে আমি আস্তে আস্তে দেখাইতেছি, একটু খেয়াল করেন। আরো একক আছে, সেটা হলো নিউটন মিটার। একটু কষ্ট করে জানতেই হবে। তাহলে এই কয়েকটা একক আমরা এখান থেকে পাইলাম। এটা হলো চৌম্বক ফ্লাক্স। এরপরে যেটা আছে সেটা হলো চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। দেখেন বিষয়টা একটু খেয়াল করেন কিন্তু। চৌম্বক ফ্লাক্স, বলেন ঘনত্বটা কি? চুম্বক ফ্লাক্স ঘনত্বটা হইতেছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে। ওইটা আমরা শুধু বলছি, শুধু চুম্বক ফ্লাক্সটা হলো কোনো তলের মধ্য দিয়ে যতগুলো রেখা যাবে, আর চুম্বক ফ্লাক্স ঘনত্বটা হলো কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে। মানে বি ইজ ইকুয়াল টু এখানে হবে ফাই বাই এ, তার মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো রেখা যাবে বা যে পরিমাণ তুমি চুম্বক ফ্লাক্স পাবা, সেটাই হলো তোমার চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এটার আরেকটা নাম আছে চৌম্বকত্ব। ঠিক আছে? চৌম্বকত্ব, এটা একটু জানতে হবে। ওকে? তাহলে এর একক কি হবে দেখেন। এর একক, এই যে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বা চুম্বকত্ব, একে কিন্তু আমরা সাধারণত বি দিয়ে প্রকাশ করি, আর এই বিটাই হলো হইতেছে ওই যে চুম্বক ক্ষেত্রের মান। তার মানে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, চুম্বকত্ব, চুম্বক ক্ষেত্রের মান সব কিন্তু একই জিনিস। তাহলে এর একক কি হবে দেখেন। এর একক যদি ওয়েবার হয়, এর একক কি নিচে হইতেছে মিটার স্কোয়ার, তাই না? তাহলে টোটাল এককটি কি হবে? ওয়েবার মিটার ইনভার্স টু, রাইট? হ্যাঁ, এটার একক কিন্তু সেম, তার মানে একই জিনিস। এই যে ওই যে ওইখানে যে আমরা বললাম না যে টেসলা ওয়েবার মিটার ইনভার্স টু, ওয়েবার মিটার ইনভার্স টু কিভাবে আসে এখান থেকে আর কি, এটা দেখানো আর কিছুই না। বুঝছেন স্যার? এখন আসেন আমাদের যেটা জানতে হবে, তাহলে এটা গেল চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ওই যে এরকম কিন্তু ওই যে আগের মতোই মনে রাখতে পারেন, টেসলা, গাউস, তারপরে নিউটন, এম্পিয়ার ইনভার্স ওয়ান, মিটার ইনভার্স ওয়ান, এগুলো কিন্তু এখানেও আসবে। ঠিক আছে?
এই জিনিসগুলো চাইলে একটু মনে রাখতে পারেন। তাহলে এটা গেল আমাদের বায়ো-স্যাভার্টের সূত্র, চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এখন আসলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ল্যাপ্লাসের সূত্র, কি বলে, এম্পিয়ারের সূত্র, আরেকটা আছে বিভব হলের সূত্র। এটা একটু খেয়াল করেন, এম্পিয়ারের সূত্রটা কি দেখেন। এম্পিয়ার এম্পিয়ার এর সূত্র এখানে তেমন কিছু জানার নাই, শুধুমাত্র কয়েকটা জিনিস আমরা জানবো। এম্পিয়ারের সূত্রটা কি? এম্পিয়ারের সূত্রটা হলো আপনার কোনো বদ্ধ পথ, এখানে কন্ডিশনটা হইতেছে বদ্ধ পথ, মানে কোনো একটা বৃত্তাকার পথ হতে পারে বা অন্য কোনো পথ হতে পারে, তাহলে এখানে হতে হবে বদ্ধ পথ। তার মানে এই যে এরকম একটা বৃত্তাকার পথ, খেয়াল করেন, এরকম একটা বৃত্তাকার পথ, এই পথ বরাবর চুম্বক ক্ষেত্রের, দ্যাট মিন্স বি এর মান রৈখিক সমাকলন, দ্যাট মিন্স ডিএল অথবা ডিএস। তাহলে সূত্রটা হবে এরকম, বদ্ধ ক্ষেত্রফলের জন্য আমরা এই সাইন দিব, চুম্বক ক্ষেত্রের জন্য আমরা বি দিব, যেহেতু চুম্বক ক্ষেত্র নিজে একটা ভেক্টর আসে এই জন্য উপরে এই সাইন দিতে পারি, এবং রৈখিক সমাকলন তার মানে ডিএস অথবা ডিএল দিতে পারেন। তাহলে ডিএল কার সমান হবে বলছে? এই যে এর ভিতর দিয়ে যেই তড়িৎ প্রবাহিত হবে সেটা মিউ এর গুণের সমান হবে, দ্যাট মিন্স মিউ ইন্টু আই। বুঝছেন স্যার এই বিষয়টুকু? হ্যাঁ, তাহলে এটা আসলে কার ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো, প্রয়োগটা কার ক্ষেত্রে করতে পারবো? দীর্ঘ এবং সোজা তড়িৎ পরিবাহের নিকটে কোনো বিন্দুতে এসে এটা আসলে করতে পারবো, তবে সেটা আসলে আমাদের আবদ্ধ হতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এর প্রয়োগটা চাইলে মনে রাখতে পারেন, না চাইলে নাই। তবে এখানে আমাদের মূল বিষয়টা হলো তড়িৎ প্রবাহের সমানুপাতিক হবে কি বি, আর মিউটা কি বলেন তো, মিউটা কি? চৌম্বক প্রবেশ্যতা, গুড। হ্যাঁ, আর মানটা কিন্তু মনে রাখতে হবে, আর এককগুলা কিন্তু মনে রাখতে হবে, একটু আগে কিন্তু বইলে আসলাম, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের এম্পিয়ারের সূত্র, এখান থেকে আর তেমন কিছু বলার নাই। এখন আসেন ওই যে আগের অবস্থায় একটু ফিরে যাই। সেটা হলো আমরা বলতেছিলাম যে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাই না? এটাই তো ছিল। এটাই ছিল না স্যার? এখন আসেন এই যে এফ কার কার উপর নির্ভর করবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তাহলে যেগুলো আছে তার তার উপরে নির্ভর করবে। কে কে আছে? চার্জ আছে, তারপর হলো ব্যাগ আছে, তারপর হলো চুম্বক ক্ষেত্র আছে, আর হলো সাইন থিটার সমানুপাতিক আছে। তার মানে এই কয়েকটা বিষয়ের উপরে কিন্তু নির্ভর করবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এগুলা কিন্তু আসবে, এগুলো একটু জাস্ট দেখে রাখলে কিন্তু পারা যাবে, এগুলা কিন্তু কোনো ব্যাপারই না, এগুলো আসলে মানে বলা চলে যে সূত্র থেকেই পারার কথা আর কি। তাহলে এখানে আসলে মানে আশা করি এটা পারবা, এটা না পারার কিছু নেই। এখন আসলে আরেকটা বল আছে, এটা তো আমরা বললাম আকর্ষণ বল। আরেকটা বল আছে, সেটা হলো তোমার লরেন্স বল। এটা একটু বোঝার চেষ্টা করো, এটা এমসিকিউ অনেকবার আছে, হ্যাঁ। লরেন্স বল। দেখো লরেন্স বল জিনিসটা কি, যদি কোনো স্থানে, দ্যাট মিন্স ধরো এ একটা স্থান, এই স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র, একই সাথে তড়িৎ ক্ষেত্র আর হইতেছে চৌম্বক ক্ষেত্র, এই দুইটা যদি একই সাথে একই জায়গায় থাকে, বা এই স্থানে যদি তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র যুগপৎ বিদ্যমান থাকে, তাহলে সেখানে যে গতিশীল চার্জ, এখানে যে একটা গতিশীল চার্জ, আমরা একে মনে করতেছি একটা গতিশীল চার্জ, যে লব্ধি বল অনুভব করবে সেটাকে আমরা বলবো হইতেছে লরেন্স বল। আমি আবারও বলতেছি, খেয়াল করেন। ধরেন এই যে আমার এই কলমটা হলো একটা চার্জ, এখন এই চার্জের উপরে যদি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, সাথে সাথে আমি যদি এই যে চুম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি, তাহলে এই যে চার্জ একটা লব্ধি বল অনুভব করবে না? হ্যাঁ, তাহলে এই যে যেই লব্ধি বলটা, এই লব্ধি বলটাকে আমরা বলতেছি লরেন্স বল। তাহলে লরেন্স বল, তাহলে লরেন্স বল, এলবি মানে লরেন্স বল বুঝাইতেছি। লরেন্স বল ইজ ইকুয়াল টু দুইটা বল, একটা হলো তড়িৎ বল, একটা হলো তড়িৎ বল, আর একটা হলো চুম্বক বল। এটা কিন্তু অনেকবার আসছিল, হ্যাঁ। দেখেন এখানে আসলে কি বুঝাইতেছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু, এফ মানে আমরা বুঝাইতেছি লব্ধি বল, আর এফ ই মানে ইলেকট্রিসিটি ফোর্স। তাহলে এফ ই আমরা এখানে দিতে পারি প্লাস এফ বি, তার মানে এই চুম্বক বলের জন্য বি, ঠিক আছে? তাহলে এটা আমরা এখানে দিতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমরা কি জানি? আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, জানি না? জানি তো নাকি? হ্যাঁ, এখন এই যে ইলেকট্রনের জন্য আমি এফ বসাইলাম, কিউ এর জায়গায় আমি ই বসাইতে পারি না? সরি, কি বলতেছে, কিউ কিউ এর জায়গায় আমি ই বসাইতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আমি কিউ এর জায়গায় ইলেকট্রন যদি আমি চার্জটা ই বিবেচনা করি, বসাইতে পারি না?
আচ্ছা গুড, এখন আসেন তাহলে এই যে এখানে এফ থেকে কি বের করতে পারি, এফ ইজ ইকুয়াল টু কিউ ই বসাইতে পারি এটা। গুড, এখন আসেন এই যে এফ এর পরিবর্তে আমি বসাইলাম কিউ ই, বুঝছেন কিন্তু এটা এমসিকিউতে আসবে মাস্ট। প্লাস এফ বি এর বল একটু আগে আমরা পাইলাম না, যে এফ বি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু, একটু আগে আমি দেখাইলাম এই যে বি এবং বি এরা যে ক্রস গুণে থাকে, এটা একটু আগে দেখাইলাম না। তাহলে এর পরিবর্তে আমি এটা বসাই দিব, তাহলে কিউ ইন্টু বি আর হইতেছে বি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই দুইটা থেকে কিউ কমন যায় না, তাহলে ই প্লাস, এটা কিন্তু ভেক্টর, ই প্লাস ভি ক্রস ভি, এতটুকু বোঝা গেছে। এখন এই জায়গায় কিন্তু উল্টা পাল্টাই দিবে, যে বি আগে দিবে এই ভি পরে দিবে। আমরা জানি যে ক্রস গুণের ক্ষেত্রে আমাদের কিন্তু উল্টা পাল্টা করা সম্ভব হয় না, তার মানে বি এর জায়গায় এ, এর জায়গায় বি, দ্যাট মিনস এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এরকম হয় না? জায়গা চেঞ্জ করলে নেগেটিভ সাইন আসে না? তাহলে কিন্তু এই বি বি পরেই জানতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটাই হলো লরেন্স বল। এই লরেন্স বলের দিক সাধারণত ফ্লেমিং এর বাম হস্ত দ্বারা নির্ণয় করা হয়, তাহলে এটা একটু মনে রাখতে পারেন, এখানে ফ্লেমিং এর বাম হস্ত, ফ্লেমিং এর বাম হস্ত দ্বারা এটা, তাহলে ডান হস্ত দ্বারা আমরা নির্ণয় করছি বি এর দিক, আর ফ্লেমিং এর বাম হস্ত দ্বারা নির্ণয় করা হইতেছে লরেন্স বল। এখন আসেন এখানে একটু কথা আছে, এই যে যেটা আমি বলতেছিলাম যে কোনো একটা গতিশীল চার্জের উপর চুম্বক বল অনুভব কিন্তু তখনই করবে যখন আপনার সেই চার্জটা কিরকম হবে, গতিশীল হবে। বুঝাইতে পারছি? তাহলে এই কথাটা একটু মনে রাখতে হবে, অনলি গতিশীল চার্জের ক্ষেত্রে, গতিশীল না বুঝলে বললেন, হ্যাঁ, গতিশীল চার্জের ক্ষেত্রে আমাদের বি প্রযোজ্য। বি মানে কি, চুম্বক বল প্রযোজ্য। ঠিক আছে, একটা জিনিস কিন্তু একটু জানতে হবে, হ্যাঁ, যে যদি দুইটি সমান্তরাল তার, এটাও একটু মনে রাখেন। দেখেন এটা একটা কথা আছে, ধরেন এটা একটা তার, এটাও একটা তার, যদি তারা সমান্তরাল এবং একই দিকে হয় তাহলে পরস্পর তারা আকর্ষণ করবে, পরস্পর আকর্ষণ করবে, হ্যাঁ, আকর্ষণ করবে, এটা একটু মনে রাখেন। আর যদি বিপরীত দিকে হয়, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, তখন কিন্তু তারা বিকর্ষণ করবে, হ্যাঁ, মানে এক তার পাশাপাশি আরেকজনকে কিন্তু বিকর্ষণ করবে। এই কয়েকটা জিনিস একটু মনে রাখলে কিন্তু হয়ে গেল। বুঝাইতে পারছি স্যার? তার মানে দুটি সমমুখী সমান্তরাল তার পরস্পরকে আকর্ষণ করবে এবং বিপরীতমুখী পরস্পরকে বিকর্ষণ করবে, এই জিনিসটা একটু মনে রাখেন। এখান থেকে আর তেমন কিছু আমাদের জানার নাই। এখন আসেন যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমাদের এই যে হল বিভব, এই হল বিভবটা একটু মাস্ট জানতেই হবে, এর ব্যবহার কি, তারপর হচ্ছে এর সূত্রটা কি, এটা একটু জানতে হবে। একটু খেয়াল করেন হল বিভব জিনিসটা কি, এটা একটু বোঝেন আগে, হ্যাঁ, শুধু বেসিক জিনিসটা একটু বোঝেন, হল বিভব। দেখেন হল বিভব, হল বিভব জিনিসটা হলো, ধরেন এই যে এটা হলো একটা পাত, একটু বুঝছেন, হ্যাঁ, এটা হলো একটা পাত। আমি যদি এখানে বিদ্যুৎ অ্যাপ্লাই করি, এখানে যদি বিদ্যুৎ অ্যাপ্লাই করি, এটা নেগেটিভ, এটা হলো পজিটিভ, তাহলে বিদ্যুৎটা মানে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত মনে করেন, ওই তো ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রন ইলেকট্রন, হ্যাঁ গড, তাহলে ইলেকট্রন কিন্তু এই দিক থেকে এই দিকে আসবে, ঠিক আছে। ওকে, এখানে হলো আমাদের বিদ্যুৎ প্রবাহের জন্য প্লাস মাইনাস আপনি দিতে পারেন, সমস্যা নাই। এখন এর উপরে যদি একটা চুম্বক ক্ষেত্র রাখেন, ধরেন এটা হলো একটা ম্যাগনেট, এটা হলো একটা ম্যাগনেট, তাহলে কি ঘটবে জানেন, কিছু চার্জ উপরে যাবে, তার মানে পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ কিছুটা উপরে যাবে, আর পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ নিচে আসবে, তার মানে পজিটিভ এবং নেগেটিভ পরস্পর আলাদা হয়ে যাবে, উপরে পজিটিভ অথবা নেগেটিভ, নিচে পজিটিভ অথবা নেগেটিভ, এই যে এরকম একটা অবস্থান তৈরি হবে। তার মানে এখানে কি তৈরি হবে, একটা বিভব পার্থক্য তৈরি হবে, যেহেতু পজিটিভ নেগেটিভ গুলো আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই যে বিভব যে তৈরি হইলো, এই যে উপরে নিচে চার্জ যাওয়ার কারণে যে বিভবটা তৈরি হলো, এই বিভবটাকে আমরা বলতেছি হল বিভব। কি বিভব? এই বিজ্ঞানী হল সাহেব, হল সাহেব এটা সর্বপ্রথম আবিষ্কার করছেন, এই জন্য এটাকে বলা হয় হল বিভব। এখন এই হল বিভবের একটু খালি ফর্মুলাটা মনে রাখেন, বাকিগুলো দেখবেন এমনি মনে থাকতেছে। হল বিভবের সূত্র বি এইচ ইজ ইকুয়াল টু বি বি ডি ইজ ইকুয়াল টু বি আই বাই এন টি কিউ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইডি। এই কয়েকটা জিনিস একটু মনে রাখেন। দেখেন তাহলে এখান থেকে আপনি যদি প্রথমটাই একটু মনে করেন, প্রথমটাই যদি একটু মনে করেন যে এটা, তাহলে বিএইচ কি কি বিষয়ের উপর নির্ভর করছে, চুম্বক ক্ষেত্রের সমানুপাতিক,
তারপর হইতেছে এই যে আমাদের যে পুরুত্ব আছে, এই যে এটা কিন্তু পুরুত্ব, এটা হলো ডি, ঠিক আছে? তাহলে বিএইচ বি এর উপর নির্ভর করতেছে, এই বি এর উপর নির্ভর করতেছে, এর উপর নির্ভর করতেছে, এবং চার্জের কিন্তু ব্যস্তানুপাতিক। দেখেন চার্জের কিন্তু ব্যস্তানুপাতিক, চার্জের কি ব্যস্তানুপাতিক, তার মানে চার্জ যত বাড়বে আমাদের হল ভোল্টেজ তত কি হবে, কমবে। আর থিকনেস যত বাড়বে হল ভোল্টেজ তত কমবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখেন। আর ইডি যেটা, এটা ওই আগে থেকে জানেন, ওই যে একদম ফার্স্ট পেপার আছে যেটা, ওইখান থেকে জানেন, এখানে আর তেমন কিছু না। এখন আপনি এখান থেকে আমাদের ব্যবহারটা কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রয়োগটা, প্রয়োগটা হলো এই সূত্র থেকে একটু জানতে পারবেন। দেখেন এই যে এখানে চার্জ আছে না, তাহলে চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারবেন কিভাবে? আমরা জানি উপরে নিচে পজিটিভ নেগেটিভ আলাদা হয়ে যাবে, তাহলে এখান থেকে চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারবেন। চার্জের প্রকৃতি সূত্র থেকে মনে রাখতে পারেন, চার্জের প্রকৃতি। 2 নাম্বার হইতেছে এনটা কি, এনটা হলো একক আয়তনের চার্জের সংখ্যা, কিন্তু এনটা হলো একক আয়তনের চার্জের সংখ্যা। একক আয়তনে চার্জের সংখ্যা নির্ণয় করতে পারবো আমরা, চার্জের সংখ্যা এটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপরে আরো পাবেন যেটা, সেটা হলো আপনার অর্ধপরিবাহী চার্জ ভাগের প্রকৃতি ও ঘনত্ব নির্ণয় করতে পারবেন। এগুলো লেস ইম্পর্টেন্ট, সেটা হলো চার্জ ঘনত্ব। তবে এই উপরে যদি আপনি মনে রাখতেই হবে, হ্যাঁ। তাহলে এই যে এখান থেকে এন আর হইতেছে কিউ, আর টি আর ডি তো হইতেছে আমাদের নিজেদের উপর নির্ভর করবে। আমরা যত থিকনেস বাড়াবো তত বাড়বে, আমরা যত থিকনেস কমাবো তত কমবে। এগুলো একটু মনে রাখলেই হয়ে গেল আর কি। বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ, এখানে একটু মনে রাখেন। এখন আসেন একটা নতুন শব্দের দিকে আমরা যাই, সেটা হলো মেরু শক্তি। একটু খেয়াল করেন, মেরু শক্তি, হ্যাঁ। দেখেন একটু টাইনে পড়ে দিচ্ছি এই জন্য, কারণ সময় কম, বুঝতে গেছেন। মেরু শক্তি জিনিসটা কি? মেরু শক্তিকে আমরা প্রকাশ করে থাকি এম দ্বারা। মেরু শক্তি জিনিসটা হলো আপনার কোন একটা চুম্বক মেরুর, কোন একটা চুম্বকের, কোন একটা চুম্বকের অথবা কোন একটা প্রবাহের যে ইয়া ভিতরে যে আমাদের তড়িৎ প্রবাহ আছে, দ্যাট মিনস আই, এম্পিয়ার ফর আই বুঝাইতেছি এখানে। আর যে এর যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা হলো আমাদের কি এল। এই দুইটার গুণফলকে আমরা বলতেছি মেরু শক্তি। দ্যাট মিনস তড়িৎ প্রবাহ এবং দৈর্ঘ্যের গুণফল। শুধু এতটুকু মনে রাখো, তড়িৎ প্রবাহ আই এবং এর যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যের গুণফলকে আমরা বলবো হচ্ছে মেরু শক্তি। তাহলে মেরু শক্তির একক কি হবে? মেরু শক্তির একক হবে এম্পিয়ার মিটার স্কোয়ার। ক্লিয়ার? বুঝছেন স্যার? হ্যালো? তাহলে এটা হলো চুম্বক এর মেরু শক্তি। এখন এই চুম্বকের মেরু শক্তি থেকে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো ওই যে টর্ক। টর্কটা একটু দেখেন, টর্ক। টর্ক কিছুই না, বলেন তো টর্ক কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তাহলে এই যে এম আর হইতাছে বি, এর ক্রস গুণ যেটা, এটাকে আমরা বলবো হইতাছে টর্ক। তাহলে এটা সমান কি লিখতে পারেন? এম এর পরিবর্তে ওই যে লিখতে পারেন আই এ, আর বি তো বি আছেই, তাহলে এটাই হলো আমাদের টর্কের কিন্তু সূত্র। তাহলে এখান থেকে আলটিমেটলি আপনি লিখতে পারতেছেন আই এ বি সাইন থিটা। এখানে সামনে কিন্তু এন আছে, এন দেওয়ার সাধারণত প্রয়োজন নাই, চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ই নাই। তাহলে এটাই হলো আমাদের মেরু শক্তি। তাহলে মেরু শক্তি কিছুই না, দৈর্ঘ্য এবং প্রবাহের গুণফল, এই দুইটাকে আমরা বলবো হইতেছে মেরু শক্তি। আর টর্কটা হইতেছে মেরু শক্তি এবং এর সাথে চুম্বকের বা চুম্বক ক্ষেত্রের যে ক্রস গুণফল আছে, এটাকে আমরা বলবো হইতেছে টর্ক। এতটুকু মনে রাখলে এখান থেকে হয়ে গেল। এরপরে আসেন যেটা আমাদের জানতে হবে, চুম্বক প্রাবল্য। চুম্বক প্রাবল্য। দেখেন চুম্বক প্রাবল্য জিনিসটা কি? চুম্বক প্রাবল্য জিনিসটা হলো আপনার ওই যে চুম্বক ক্ষেত্র আর যে প্রবেশ্যতা আছে, চুম্বক ক্ষেত্র আর যে প্রবেশ্যতা আছে, এই দুইটার অনুপাত। দ্যাট মিনস এইচ ইজ ইকুয়াল টু বি বাই নিউ। এই দুইটার অনুপাতকে আমরা বলবো চুম্বক প্রবেশ্যতা। তাহলে এর একক কি হবে? এর এককটা হবে, যদি কাটাকাটি করে দেখেন, উপরে নিচে মানগুলো বসায় দেখেন, তাহলে এর এককটা হবে এম্পিয়ার মিটার ইনভার্স ওয়ান। ওকে, এই জিনিসটা একটু মনে রাখেন, তাহলেই হবে। বুঝছেন স্যার? এতটুকু বুঝতে পারছেন?
তাহলে এতটুকু হলো আমাদের চুম্বক প্রাবল্য। আচ্ছা, আরেকটা জিনিস আছে কিন্তু, চুম্বক প্রবেশ্যতা, ওইটার মানটাও একটু চাইলে জানতে পারেন, তবে দরকার নাই এখন। আসলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ভূচুম্বকত্ব। মাস্ট বি এখান থেকে কোশ্চেন করবে, একটু মনে রাখেন, এটি একটু ধীরে সুস্থে বোঝাবে, একটু খেয়াল করেন। ভূচুম্বকত্ব, হ্যাঁ, একটু বুঝেন এটা। ভূচুম্বকত্ব, ভূচুম্বকত্ব মানেটা কি? ভূচুম্বকত্ব এখানে কয়েকটা শব্দ একটু বুঝেন। ভূচুম্বকত্বটা আমরা জানি পৃথিবীর, এটা যদি দক্ষিণ মেরু হয়, এটা হলো উত্তর মেরু। আচ্ছা, এর মাঝ বরাবর যদি কাটা হয় তাহলে পূর্ব আর পশ্চিম দুই ভাগে ভাগ হয়ে যাবে না? পূর্ব আর হলো পশ্চিম ভাগ হয়ে গেল। আচ্ছা, ভাগ হয়ে গেল। আচ্ছা, এতটুকু মনে রাখেন, যেহেতু ভাগ হয়ে গেল, এখন আমাকে বলেন, আমি যদি একটা চুম্বক, এটা কি, এটা হলো উত্তর যেহেতু, তাহলে এটা হইতেছে নর্থ, আর এটা দক্ষিণ যেহেতু, এটা হলো সাউথ। আমরা জানি চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হলো উত্তর আর একটা হলো দক্ষিণ, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। আমি যদি এটাকে এখানে ঝুলাই দেই, তাহলে এসটা কোন পাশে যাবে আর নর্থটা কোন পাশে যাবে বলেন তো? হ্যাঁ, আর গোট, আমাদের চুম্বকের দক্ষিণ মেরু যাবে। এখানে তাহলে কয়েকটা শব্দ আছে, একটা হলো বিচ্যুতি, আর একটা হলো বিনতি, আর একটা হলো আনুভূমিক প্রাবল্য। একটু খেয়াল করেন, এটা বলতেছি আমি, হ্যাঁ। তার আগে আমাদের জানতে হবে এই ভূচুম্বকত্বটা সর্বপ্রথম কে প্রমাণ করছে? একজন বিজ্ঞানী, তিনি নাম হলো গিলবার্ট। কত সালে জানেন? কত সালে জানেন? আর কিছু মনে নাই? এই রে, সাল তো মনে রাখতে হবে, হ্যাঁ, একটু দেখে নিন সালটা। এখন আসেন তাহলে, যেটা বলতেছিলাম, তাহলে এই ভূচুম্বকত্বের কিন্তু তিনটা উপাদান, এই তিনটা উপাদানটি একটু বোঝার চেষ্টা করেন। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, বাকিগুলা থেকে আসতেও পারে, নাও আসতে পারে। উপাদান, এক নাম্বার হলো আপনার বিচ্যুতি। এক নাম্বার হলো বিচ্যুতি, যেটাকে আমরা প্রকাশ করে থাকি থিটা দ্বারা। দুই নাম্বার হলো আমাদের বিনতি, যেটাকে আমরা প্রকাশ করে থাকি ডেল্টা দ্বারা। আরেকটা আছে আপনার যেটা, সেটা হলো প্রাবল্য, আনুভূমিক প্রাবল্য। আনুভূমিক প্রাবল্য, আনুভূমিক প্রাবল্য, ঠিক আছে? এই আনুভূমিক প্রাবল্যটাকে আমরা প্রকাশ করে থাকি বিএইচ দ্বারা, সরি, বিএইচ দ্বারা, ঠিক আছে? এইচ মানে কি, হরাইজন্টাল। আরেকটা আছে প্রাবল্য, সেটা হলো ভার্টিক্যাল, সেটা হলো বিবি। আচ্ছা, একটু পরে দেখে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখন এই বিচ্যুতিটা জিনিসটাকে একটু খেয়াল করেন। আমি যদি একটু ছবি আঁকাই, একটু বোঝার চেষ্টা করেন। বিচ্যুতি জিনিসটা দেখেন। বিচ্যুতিটা হলো, যেটা বলতেছিলাম, যে এটা হলো আমাদের পৃথিবী। এটা মনে করেন উপরে নর্থ, এখানে হলো সাউথ। এটা যদি নর্থ হয়, এটা সাউথ হয়, এটা হবে ইস্ট, এটা হবে ওয়েস্ট, তাই না? এটাই হলো মূল বিষয়। এখন আমার চুম্বকের, ধরেন এই মাত্রাটা হলো সাউথ, এটিও সাউথ, তাই না? আচ্ছা, মাঝখানে আমি একটু দাগ দিয়ে দিই। তাহলে আমার এই পৃথিবীর নর্থ, আর আমার চুম্বকের যাবে কিন্তু সাউথ। তাহলে সোজাসুজি কিন্তু এরকম থাকার কথা ছিল, তাই না? কিন্তু এরকম থাকবে? হ্যাঁ, কত ডিগ্রি বাঁকবে ওইটা পরের বিষয়, কিন্তু এরকম থাকবে না। তাহলে কি হয়ে যাবে? বেঁকে যাবে না? হ্যাঁ, এই যে বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো? বলেন, কি বলবো? এই যে সরে গেল, এটাকে আমরা কি বলবো? বিচ্যুতি বলবো, গড। তাহলে এই যে আমাদের এই যে চুম্বক যেটা আছে এইদিকে যে সরে গেছে আমাদের, এটাকে আমরা বলবো বিচ্যুতি। কোন কোনটুকু? এই যে এতটুকু, ঠিক আছে? তাহলে এতটুকুই হলো থিটা। তাহলে পৃথিবীর ক্ষেত্রে থিটা কত বলেন তো? কত ডিগ্রি? 18 ডিগ্রি, ঘোর। তাহলে এটা হলো আমাদের 18 ডিগ্রি। তাহলে এখানে 18 ডিগ্রি করে থাকবে। থিটা ইকুয়াল টু 18 পয়েন্ট এত ডিগ্রি, বা 18 ডিগ্রি বলতে পারেন, অথবা শুধু 18 বললেও সমস্যা নেই, 18.5 আছে এক জায়গায়। তাহলে এটাই হলো আমাদের বিচ্যুতি। তার মানে যেইভাবে থাকার কথা সেইভাবে থাকবে না, এটাই হলো আমাদের বিচ্যুতি। এতটুকু একটু মনে রাখতেই হবে এখান থেকে, ক্লিয়ার? এখন যদি আপনাকে বলা হয় যে ঢাকার বিচ্যুতি, খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় ঢাকার বিচ্যুতি 0.5 ই, বলতে কি বুঝেন বলেন তো?
কোন দিকে বেঁকে গেছে, কোন দিকে? আচ্ছা, পূর্ব দিকে, গুড। এখন আসেন এই যে থিটাটা, তাহলে থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? একটা হলো চুম্বকের, মানে চুম্বক, আর একটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু থিটার পরিচয়টা জানতে হবে। তাহলে ভৌগোলিক, ভৌগোলিক, আর হইতেছে চুম্বক মধ্যতল, চুম্বক মধ্যতল। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে চুম্বক মধ্যতল আর ভৌগোলিক মানে পৃথিবীর আর কি। তাহলে এই জিনিসটাই হলো আমাদের বিচ্যুতি। এখন আসেন বিনতি। বিনতি মানে খুব সোজা কথা, নত হয়ে থাকবে, তার মানে সে একদিকে ডাউন হয়ে থাকবে। বিনতি, তার মানে সে একদিকে ডাউন হয়ে থাকবে, এটা হলো ডেল্টা। বিষয়টা কিরকম দেখেন, এটাই যদি একটা চুম্বক হয়, আমি উত্তর দক্ষিণ করে ধরছি এখানে জাস্ট, এটাই যদি চুম্বক হয়, তাহলে চুম্বক কিন্তু সাধারণত আমাদের এই যে এরকম হরাইজন্টাল থাকার কথা ছিল, কিন্তু থাকবে না। সে কিন্তু একদিকে নত হয়ে থাকবে। এই যে নত হয়ে থাকলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? বিনতি কোণ বলবো, ঠিক আছে? তাহলে বিনতি কোণ হইতেছে আমাদের কার কার মধ্যে বলেন তো, বিনতি কোণটা কার কার মধ্যে? চুম্বক আর চুম্বক অক্ষ আর কোন অক্ষ? আর হইতেছে পৃথিবীর আনুভূমিক অক্ষ। দেখেন এই যে এটা হইতেছে চুম্বক অক্ষ, তাই না? এই যে বেঁকে গেছে, কার সাপেক্ষে বেঁকে গেছে? পৃথিবীর আনুভূমিক অক্ষের সাপেক্ষে বেঁকে গেছে। মনে রাখতে হবে কিন্তু, এটা ছিল আপনার, হয়ে গেল, এটা ছিল আপনার ভৌগোলিক অক্ষ আর চুম্বক মধ্যতল। এটাও চুম্বক অক্ষ বা চুম্বক মধ্যতল, বাট এখানে ভৌগোলিক আসবে না, এখানে কিন্তু আসবে আনুভূমিক রেখা। যেহেতু এটা ভূমির দিকে নেমে যাচ্ছে, তাহলে অবশ্যই আনুভূমিক রেখা। মনে রাখা খুব সহজ, আনুভূমিক অক্ষ, ঠিক আছে? এই যে দুইটা মধ্যবর্তী কোণ, এটাকে আমরা সাধারণত বলবো বিনতি কোণ। আশা করি বুঝাইতে পারছি, এখানে জটিল বলতে কিছুই নাই। তাহলে বিনতি কোণ এর মানটা একটু বই থেকে দেখে নেবেন কত দেওয়া আছে। এখন আসেন ওই যে উপাংশটা একটু বোঝাই। উপাংশটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখেন। এটা থেকে ম্যাথ আসবে, সংক্ষিপ্ত ম্যাথ আসার মতো সূত্র এটাই। দেখেন, আনুভূমিক উপাংশটা একটু খেয়াল করেন। এখান থেকে ম্যাথ আসবে মাস্ট, আপনাদের কোচিং এ আসবে। আনুভূমিক উপাংশ, দেখেন আনুভূমিক উপাংশ কে কে আছে? ধরেন এই যে চুম্বক, ঠিক আছে? তাহলে চুম্বকের মানে কিভাবে থাকবে, আমি যদি একটু আঁকাই এটা, এটা তো এরকম ভাবে থাকবে, তাই না? মানে একটু তেরা হয়ে থাকবে, সেটা সোজা হয়ে থাকবে না, একটু মানে নত হয়ে থাকবে। এটা হলো নর্থ, এটা হলো সাউথ। তাহলে আমরা মানে আমাদের চুম্বক ক্ষেত্র কিন্তু যাবে এইদিকে, তাই না? এটা হলো বি, তাহলে এর দুইটা উপাংশ পাবো। একটা হলো হরাইজন্টাল, যেটা হলো বি এইচ, আরেকটা পাবো ভার্টিক্যাল, যেটা হলো বি ভি, ঠিক আছে? এইচ মিন্স হরাইজন্টাল, হরাইজন্টাল মানে হইতেছে আনুভূমিক। আর ভি মিন্স, ভি মানে কিন্তু ব্যাক না, এখানে ভি মিন্স ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হলো উলম্ব। তাহলে হরাইজন্টাল যেটা যাবে তার সাথে আমাদের যেই কোণটা উৎপন্ন করবে সেটা হলো ডেল্টা কোণ। আমরা কিন্তু আনুভূমিক উপাংশটাকে ডেল্টা দিয়ে, ডেল্টার সাথে কম্পেয়ার করতেছি, কারণ কি, এই যে একদিকে ঝুঁকে আছে এই জন্য, মানে এই যে বিনত হয়ে আছে না, এই যে ডেল্টা গুণ যেটা আছে, এটাই কিন্তু আমরা এখানে আনতেছি আনুভূমিক উপাংশ মেজারমেন্ট করার জন্য, কিন্তু আমরা এটাই আনতেছি। তাহলে যে কোণটা উৎপন্ন করবো সেটা হলো বিএইচ। এখন বলেন স্যার, বিএইচ সমান কি লিখতে পারি আমি? হুম হুম, এই যে কি কি উপাংশ নিব আমরা, বিএইচ। এর সাথে কোণ আছে, তাই এই আনুভূমিক, তাহলে আনুভূমিকের জন্য কস না সাইন? তাহলে বি কস ডেল্টা, ক্লিয়ার? আর যদি আমি বিবি নেই তাহলে কি আসবে, বি কস না সাইন? গুড, সাইন। তাহলে সাইন ডেল্টা। কারণ এই দুইটাকে যদি ভাগ দেন তাহলে কি আসবে, দেখেন দুইটাকে ভাগ দিলে টেন ডেল্টা। তার মানে এই বিবি কাটে যাবে, সাইন বাই কস টেন ডেল্টা, আর এখানে আসবে আপনার বি ভি ডিভাইডেড বাই বি এইচ। এতটুকু বুঝলেন কিনা দেখেন। এই যে একে দ্বারা আমি যদি একে ভাগ করি, তাহলে সাইন বাই কস থেকে যাবে, এই বি আর বি কাটে যাবে, তাহলে সাইন বাই কস মানে টেন। এ মানে বিবি বাই বিএইচ। এটা এটাকে কি বলবো, এটা হইতেছে এই যে মধ্যবর্তী যে কোণটা আছে এটাই তো নির্ণয় করার জন্য তুমি টেনের মানটা আনলা, আর কি বলবো এটাকে?
বলবে যে এই যে এই ডেল্টাটা কি, এটা বলো আগে ডেল্টাটা কি। এই যে বিনতি কোণ বের করার একটা সূত্র, বিনতি কোণ কি পূর্বে বের করার কোনো সূত্র পাইছো? তাহলে এখান থেকে বিনতি কোণ চাইলে এটা দিয়েও বের করতে পারো। অথবা তোমার উল্টা ভাবে দেওয়া থাকতে পারে, বিনতি কোণ দেওয়া থাকলে তোমাকে বলবে যে হরাইজন্টাল ভ্যালু কত বা ভার্টিক্যাল ভ্যালু কত। হরাইজন্টালের জন্য এতটুকু ব্যবহার করতে পারো, ভার্টিক্যালের জন্য এতটুকু ব্যবহার করতে পারো। অথবা দুইটাই যদি দেওয়া থাকে, ধরো বিবি দেওয়া আছে আর হইতেছে তোমার এই যে 10 ডেল্টার মান তখন বিএস এর মান বের করতে বলতে পারে, এটাও বলতে পারে। অথবা উল্টা আরেকটা বলতে পারে যে শুধু বি এর মান বের করো। তাহলে শুধু বি এর মান কি আসবে দেখো, দুইটাকেই তুমি যদি বোথ সাইডে কি করো, মানে স্কোয়ার করে যোগ করো, তাহলে কি আসবে? বি ইজ ইকুয়াল টু রুট ওভার বি এইচ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার, আসবে না? হ্যাঁ। তাহলে এখান থেকে কোশ্চেনটা আসবে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ মানে কি, যেটা বের করবা না, তাই না? আর উলম্ব উপাংশ থেকে এতটুকু বের করা, ঠিক আছে তো? ক্লিয়ার? হ্যাঁ, এখন আসেন তাহলে কিন্তু এটা থেকে কোশ্চেন আসবে, একটু মনে রাখেন। তাহলে আনুভূমিক, বিনতি আর হইতেছে আমাদের বিচ্যুতি কোণ, এই তিনটা হলো আমাদের উপাদান। কার উপাদান? এই যে পৃথিবীর চুম্বকত্বের বা ভূচুম্বকত্বের উপাদান। আর কিছু জিনিস আছে, এগুলো একটু দেখে নিন। ওই যে ঢাকার তো আমি বিচ্যুতি কোণ বললাম, আমি 0.5 ইস্ট, তারপর ঢাকার বিনতি কোণটাও একটু জানিয়ে নিতে পারেন, 31 ডিগ্রি নর্থ, ঠিক আছে? মানে উত্তর দিকে বাংলাদেশের আকাশে যদি তোমার মানে একটা চুম্বক রাখা হয়, তাহলে সে উত্তর দিকে 31 ডিগ্রি কোণ করে সে ঝুলে থাকবে, মানে নত হয়ে থাকবে, এটাই হলো মূল বিষয়। আর ঢাকার চুম্বকত্ব এগুলো একটু মুখস্থ বিষয়, নিজ দায়িত্বে একটু মুখস্থ করে নিতে হবে, আর কিছুই না। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এখন আসেন আমাদের লাস্ট যেই টপিক, সেটা হলো চুম্বকত্ব। ওই যে ফেরি চুম্বক, ডায়া চুম্বক আর প্যারা চুম্বক, একটু মনে রাখার টেকনিক দেখেন। আপনার বইয়ে যেটা আছে সেটা বলবো না, একটু কেমিস্ট্রি থেকে বলবো কিভাবে, একটু খেয়াল করেন। চুম্বকত্ব, হ্যাঁ, এখানে কয়েকটা মানে টেম্পারেচার জানতে হয়, সেটা হলো 20 বিন্দু বা ক্রান্তি তাপমাত্রা। এটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার বুঝলেন কিন্তু লাস্ট টপিক, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে মাস্ট। ক্রিটিক্যাল টেম্পারেচার এটাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা। ক্রান্তি বা এটাকে বলা হয় 20 বিন্দু। 20 বিন্দু যে কোনো একটা অর্থে আসতে পারে। তাহলে 20 বিন্দু বা ক্রান্তি তাপমাত্রা মানে কি, যে তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নাই হয়ে যাবে, ঠিক আছে? মানে যেই মাইর দিলে আপনার বডি থেকে জীবন বাইর হয়ে যাবে, এটাই হলো 20 বিন্দু। ক্লিয়ার? মানে যে তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হবে, যে তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হবে, নষ্ট হবে, তাদেরকে আমরা বলবো হইতেছে চুম্বকত্ব। কি বলে, 20 বিন্দু বা ক্রান্তি তাপমাত্রা। এখন এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, বিশেষ করে ওই যে মানে ফেরি চুম্বক যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ফেরি চুম্বক, ফেকোনি, এরা কিন্তু ফেরি চুম্বক, ফেরো চুম্বকের উদাহরণ। তাহলে এই যে এর তাপমাত্রাটা হলো তোমার 770 ক্যালভিনে, মনে রাখলে রাখতে পারো, তবে আমি মনে করি সেলসিয়াসে রাখলে ক্যালভিনে কনভার্ট করতে পারবা। আর কোবাল্টের যেটা সেটা হলো 1100, ঠিক আছে? আর নিকেলের যেটা সেটা হলো 400 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এদের মধ্যে যদি এই তাপমাত্রাগুলো অ্যাপ্লাই করো, নিকেলের মধ্যে 400 ডিগ্রি তাপমাত্রা অ্যাপ্লাই করলে তার চুম্বকত্ব নাই হয়ে যাবে। কোবাল্টের মধ্যে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাপ্লাই করলে নাই হয়ে যাবে। কেলভিন একটু কনভার্ট করে নিও, হ্যাঁ, কেলভিন কনভার্ট এটা কিন্তু জানতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরা কিন্তু সবাই যে ফেরোচুম্বক পদার্থ। এখন আসো, ওই চুম্বকত্ব আমাদের তিন ধরনের। একটা হলো প্যারাচুম্বক, সি টাইপ। একটা হলো তোমার প্রথমটা যেটা, এটা আমি বলবো যে ফেরোচুম্বক। দেখো আমি আমার মতো করে বলবো, আমি এটা একটু কেমিস্ট্রি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ফেরোচুম্বক প্রবল আকর্ষণ করবে এরা, প্রবল আকর্ষণ করবে। দুই নাম্বার হইতেছে তোমার ডায়ানা, দুই নাম্বার বলবো আমরা প্যারাচুম্বক। এরা হইতেছে মৃদু আকর্ষণ করবে, মৃদু আকর্ষণ করবে। ওকে। আর তিন নাম্বার হলো তোমার ডায়াচুম্বক, এরা হইতেছে মৃদু বিকর্ষণ করবে, মৃদু বিকর্ষণ করবে। ওকে। এই তিনটা একটু মনে রাখো। তাহলে ফেরোচুম্বক, প্যারাচুম্বক আর ডায়াচুম্বক একটু মনে রাখার টেকনিক দেখো। ফেরোচুম্বক ফেকোনি, হ্যাঁ, তিনটাই। ফেরোচুম্বক যেটা, ফেরোচুম্বক এই তিনটাই হলো ফেকোনি। এখন আমরা চিনবো কিভাবে, কেমিস্ট্রির ভাষায় একটু মনে রাখো। যদি আনপেয়ার ইলেকট্রন, শুনতেছ আহাত বাবু, আছো?
হ্যাঁ, তাহলে দেখো একটু খেয়াল করো, ফেরোচুম্বকের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন অনেক থাকবে, অনেক। অযুগ্ম ইলেকট্রন অনেক থাকবে, অনেক, মানে মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান। একটু খেয়াল করো, ফেরাসের ক্ষেত্রে লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো তো? দেখো আমি বলতেছি যে ফেরোচুম্বক চিনার উপায়টা হইতেছে যাদের অযুগ্ম ইলেকট্রন অনেকগুলো থাকবে, মানে মোর দেন ওয়ান। আমি বলতেছিলাম ফেরাসের যদি ইলেকট্রন বিন্যাস করো লাস্টে গিয়ে কি থাকে, 3d6 হয় না? 4s2 3d6, এটাই তো হয় ফেরাসের ক্ষেত্রে। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন থাকবে তোমার চারটা। এই যে এরকম যদি অসংখ্য, অসংখ্য বলতে অনেকগুলো আর কি, মানে মোর দেন ওয়ান যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফেরোচুম্বক। ক্লিয়ার? বুঝছো নাকি আবার বলবো? দেখো এই যে প্যারাচুম্বকটা বুঝো তাহলে ফেরোচুম্বক বুঝে আসবে। এই প্যারাচুম্বকের উদাহরণ জানার আগে এখানে মনে রাখো অযুগ্ম ইলেকট্রন থাকবে একটা। অযুগ্ম ইলেকট্রন সিঙ্গেল থাকবে একটা। ক্লিয়ার? দেখো উদাহরণ দিই তাহলে বুঝবা। দেখো আমি যদি বলি তোমার সোডিয়াম, যেমন এক্সাম্পল খেয়াল করো, সোডিয়াম। সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? একটা, সেটা কি 3s1 না? তাহলে একটা ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা, গুড। আসো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসো। অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি বলো তো? এই যেটাই থাকুক, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? 3s 3p, তাই তো?